আনে কিছু বলার আগে ইনা আবারও বলল, আমি তো এই খবরটা জানতামই না। কাল স্কুলে গিয়ে দেখি এই কাহিনী। সবাই ওই বেডিরে গালাগালি করছে। কোন বেডি? মানে ওই যে মেয়েটা যে ভিকিকে মেরেছে। বিশ্বাস করো আপু, ওরে যদি একবার পাই তাহলে আমি মেরে মেরে একদম থেতলে দিতাম। শয়তান বেডিটার সাহস কত ভিকিকে বাকিটা আর ইনায়া বলা শেষ করতে পারল না। তার আগে আনায়া বেশম খেয়ে উঠল। কি হলো আপু, পানি খাবে? না লাগবে না। আর তুই শুধু ওই মেয়েটাকেই কেন দোষ দিচ্ছিস? দেখিসনি ওই ভিকে একটা লোককে কিভাবে মারছিল? আনায়ার কথাটা ইনায়ার পছন্দ হলো না, তবে সে এসব কথা শুনে অভ্যস্ত। তার বোন সবসময় ভিকেকে নিয়েই উল্টাপাল্টা কথা বলে, অথচ স্কুল থেকে ভিকের সব নিউজ নিয়ে আসার পর সে সব কিছুই আনায়াকে বলে। না হলে তার পেটের ভাত নাকি হজম হবে না, এমনটা আনায়ার নয় ইনায়া বলে। আর প্রত্যেকবারই আনায়াকে বাধ্য হয়েই ভিকের এই প্যাচাল শুনতে হয়। আর তুই দিন দিন কি হচ্ছিস বলতো? আমি আবার কি করলাম? কি করলাম মানে? সারা দিন ভিকে ভিকে করতে থাকিস। স্কুল থেকে এসে কখনো ভালো কাহিনী শোনাতে পারলি না। কি এক ভিকে! তুই স্কুলে পড়াশোনা করতে যাস নাকি ভিকে নিয়ে আলোচনা করতে যাস? কোনটা বলতো? তার উপর কিছুদিন পরপরই মহল্লার আন্টিরা, তোর সমবয়সী ছেলেগুলো, এরা এসে বিচার দেয়। কথায় কথায় মুখের মধ্যে মারামারি ঝগড়াঝাটি, এসব ছাড়া কিছুই নেই। পড়াশোনার কথা কি আদৌ মাথায় আছে নাকি ওটাও এগুলোর সাথে মিশিয়ে ভুলে গিয়েছিস? ইনা এখন মনে মনে বলল, তবে এই রে, আমার বোন তো এবার আমার পুরোই খেপে গিয়েছে। মুখে বলল, কে কে তোমাকে এইসব বলেছে বলো একবার শুধু। কে কে বলেছে কেন হবে? কে কে বলেনি সেটা জিজ্ঞেস কর। আর আমি নাম বললে তো তাদের সাথে গিয়ে ঝামেলা করবি, তাই না? দেখ, ভালোভাবে বলছি তোকে, মাথা থেকে এসব গার্বেজ ছেড়ে ফেল। এখন মন দিয়ে পড়াশোনাটা কর, ভবিষ্যৎ ভালো হবে। গার্বেজ কেন বলছো? ওই একটু ভিকে। সেটাই বলছি, এইসব ভিকের চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেল। এতে তোর কোনো লাভ হবে না, উল্টো পড়াশোনায় ইফেক্ট পড়ছে, তোর নিজেরই ক্ষতি হচ্ছে। ঠিক আছে, আমি তোমার সব কথা শুনতে রাজি আছি, কিন্তু ভিকিকে ছাড়তে নয়। যদিও ইনার প্রথম কথাটুকু শুনে আনা খুব খুশি হয়েছিল, কিন্তু পরবর্তী কথাটুকু শুনেই ওর মেজাজ খারাপ হয়ে গেল। কেন? ভিকে কি তোকে খাওয়ায় না ঘুরিয়ে নিয়ে বেড়ায়? ইনা নির্বিকার হেসেই বলল, ওগুলো এখন কেন? ওসব তো হবে বিয়ের পর। আকস্মিকভাবে আনায়ার ভুরুচোরা কুচকে গেল। মানে? ইনা একটু লজ্জাপর ভঙ্গিমায় বলল, কেন তুমি জানো না আমি তো ভিকিকে বিয়ে করব? আনার মেজাজ তুঙ্গে উঠে গেল। তোর এখন বিয়ের বয়স হয়েছে। এখনই বিয়ে করছি নাকি? আর একটু বড় হই তারপর। এই মেয়ের এসব কথাবার্তা আর সহ্য হয় না তার। মেজাজ গরম করে বলল, চোখের সামনে থেকে সর, এই মুহূর্তে সর বলছি, না হলে গালের মধ্যে এমন জোরে থাপ্পড় বসাবো যাতে আগামী 1 মাস আর মুখ দিয়ে ভিকের নাম উচ্চারণ করতে পারবি না। ইনা বোনের কথা যেন হাসি পেল। মুখ দিয়ে বলতে পারবো না তো কি হয়েছে? ভিকে তো সবসময় আমার মনের ভেতরে থাকে, ওখান থেকে কিভাবে সরাবো? মেয়ের বেহেনা। ইরা, বোনের ধমক শুনে ইনায়া তো দৌড়ে রুম থেকেই পালালো। তবে যাওয়ার সময় হাসতে হাসতে বলল, ইনা নিজে করলে কিছু না, আর আমি শুধু বললেই দোষ। রেহান ভাইয়া শুধু ঠিক হয়ে যাক, তারপর বলবো তোমাকে তাড়াতাড়ি বিয়ে করে এই বাড়ি থেকে সরাতে। চলে গেল তো ঠিকই, কিন্তু রেহানের কথা মনে হতে আবারও তার মুড অফ হয়ে গেল। তবুও মুচকি এসে বলল, ইনশাল্লাহ রেহানের কিছুই হবে না। তবে এইসব চিন্তার মাঝে আবারও সেই চিন্তা এসে তাকে ভর করলো। আনায়া ভাবছে, গভীরভাবে ভাবছে, কিন্তু কোনো উত্তর নেই। ওই স্বপ্নটা কি করে সত্যি হয়? আর যদি সত্যি নাই বা হয়, তাহলে সে যেসব ক্লু পাচ্ছে এসব কি? এগুলো সে তো শুধু তার অতিরিক্ত চিন্তার ফল হতে পারে না। আনার প্রথম সন্দেহের কারণ তার জামা। এই জামাটা তার নতুনই, তবে এর আগেও কয়েকবার পরা হয়েছিল, কিন্তু এখন এই জামাটাকে দেখে মনে হচ্ছে এটা সে একবারই পরেছে, একদম নতুন, সেই প্রথম দিনে কিনে আনার মতন। তবে এটা যদি তার অতিরিক্ত চিন্তা ভাবনার কারণই হয়, তাহলে তার চুল। আনে আবারও নিজের চুলে নাকের কাছে নিয়ে শুকে নিল। যা ভেবেছিল তাই, এই জিনিসটাই তার সন্দেহেরকে বাড়িয়ে তুলেছে। সে
শ্যাম্পু করেছিল গত 2 দিন আগে। কাল বাড়িতে আসার পরও ইনা তাকে গোসল করায়নি। সেখানে ও শ্যাম্পু করবে কিভাবে? অথচ তার চুল থেকে দিব্যি শ্যাম্পুর গন্ধ আসছে। মনে হচ্ছে বেশি কিছুক্ষণ হয়নি সে শ্যাম্পু করেছে। নিজের গায়ের গন্ধ কেমন যেন অপরিচিত লাগছে। আর সর্বশেষে আরও একটা প্রশ্ন থেকে যাচ্ছে, কালকে বাড়ি ফেরার সময় আনায়া ভিকের সাথে কোনো কথাই বলেনি। এমনকি তার বাড়ির কোথায় সেটাও তাকে বলাই হয়নি। তাহলে ভিকে কিভাবে তার বাড়িতে নিয়ে আসছিল? অন্যদিকে ইমন ভাইয়া বলল, তোমাদের অ্যাক্সিডেন্ট এই মহল্লায় আসার সময় সেই চৌরাস্তায় হয়েছে। কিন্তু এই রাস্তা ভিকে কিভাবে ছিল? আনায়া কিভাবে ভিকের অফিসে এসে আনায়া ভিকের অফিস এসে ভিকের রুমের সামনে ঘোরাঘুরি করছে? ভেতরে যাওয়ার সাহস কোনোভাবেই হচ্ছে না। ভিকের রুলস অনুযায়ী সে ডাকা না পর্যন্ত তার রুমে কারোর যাওয়া নিষেধ। যদি অতিরিক্ত কোনো প্রয়োজন হয় তবেই যেতে পারবে। কিন্তু আনায়ার তো তার মনের মাঝে থাকা প্রশ্নের উত্তর চাই। সেগুলো তার কাছে বেশি ইম্পর্টেন্স হলেও ভিকের কাছে তো তা নয়। আর ভিকে যে তার প্রশ্নের উত্তর দিবে তেমনটাও তো নয়। কিন্তু আনায়া নিজের প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত শান্ত হতে পারছে না। অনেক চেষ্টার পর সাহস ঝুঁকে কেনিতের রুমে ঢুকে পড়ল। কেনিতের রুমের দরজা খোলাই থাকে, তবে সে খোলা দরজা দিয়ে এমনি ঢোকার সাহসও কেউ করে না। কারণ সবার কাছে কেনিতের কথাই সবচেয়ে বড় বিষয়। যদি কেনিতের ইচ্ছে হয় তো সে অফিসের জায়গায় জায়গায় সোনা হিরে মণি মুক্তা সাজিয়ে রাখবে আর বলবে তা যেন কেউ স্পর্শ না করে। এই একটা কথা যথেষ্ট সবার জন্য। সেসব জিনিসের দিকে কেউ ভুলেও তাকাবে না, ছুঁয়েও দেখা তো পরের বিষয়। আনায় রুমের ভেতরে গিয়ে দেখল কেনিত নিজের ডেস্কে নেই। আশেপাশে দেখার আগেই পাশ থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর এলো, কি চাই? আনা তড়িৎ পাশে তাকিয়ে দেখলো কেনিত শির দ্বারা সোজা করে বারান্দায় দাঁড়িয়ে রয়েছে। অথচ পুরো বারান্দা পর্দা দিয়ে ঢাকা। পুরো রুমে বাইরে থেকে আলো আসার কোনো উপায় নেই। রুমে হালকা লাল রঙের লাইট জ্বালানো। সবকিছু মিলে একদম সেই স্বপ্নের মতো ফিল পাচ্ছে সে। হঠাৎ এসব ভাবতেই আনার সম্পূর্ণ অঙ্গে শিহরণ বয়ে গেল। আনা কিছু বলছে না দেখে কেনিত পিছনে ফিরে আনার দিকে তাকালো। এরপর কান থেকে ইয়ারবাডস খুলে বের করলো। আনা অবাক হলো। লোকটা গান শুনছিল, আবার উল্টো দিকে ঘুরেও ছিল। আর আমি যে এসেছি এটাও না দেখে বুঝতে পারলো। আনা এসব চিন্তা ছেড়ে দিয়ে ঠোঁট ভিজিয়ে আসল কথাই বলতে লাগলো, স্যার, একটা বিষয়ে কথা বলার ছিল। কেনিত কিছু বলল না, তার দিকে শুধু তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। আনায়া কি বলতে চায় সেটা হয়তো শোনার আগ্রহ তার। অথচ আনায়া কেনিতের এই চাউনি দেখেই সব কথা গুলে ফেলেছে। তার মনে হচ্ছে এখনই হয়তো কেনিত এসে ওকে কিছু একটা করে দিবে। মনে মনে ভাবছে, এই লোকটা এত ভয়ঙ্কর কেন? এদিকে এই মুহূর্তে কিছু না বললেই বিপদ। আনে আবার সাহস জুগিয়ে বলল, না না, স্যার, কাল রাতে হচ্ছে না। গলা দিয়ে এখন কোনো কথাই বের হচ্ছে না। এইদিকে আসল কথা বলতে না পেরে অস্থির হয়ে গিয়েছে। অথচ কেনিত তার দিকে চোখের পলক না ফেলে একইভাবে তাকিয়ে রয়েছে। স্যার, কাল রাতে আমাকে হেল্প করার জন্য থ্যাঙ্কস। এনিত কিছু না বলে আবারও বারান্দার দিকে মুখ ঘোরালো। এরপর বলল, ইটস ওকে। আনা নিজের প্রতি নিরাশ হলো। কি বলতে এসেছিল আর কি বলল। কেনিতের পেছনের পাশটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুম থেকে চলে গেল। এদিকে আনা আর রুম থেকে চলে যেতে যেতে কেনিত প্যান্টের পকেটে হাত ঢুকে শিরদাঁড়া সোজা করে ঘাটটা কিছুটা বাঁকিয়ে দাঁড়ালো। এরপর বাঁকা হেসে বলতে লাগলো, আকাশে এত তারার ভিড়ে যেই তারাটা ছিল শুধু ভিকের জন্য বরাদ্দ, সেই তারাই কিনা হতে যাচ্ছে অন্য কারো। হাস্যকর। আনা নিজের কেবিনে বসে শুধু ছটফট করে যাচ্ছে। বুঝতে পারছে না সে কি করবে। একে তো ভিকের কাছে গিয়ে জিজ্ঞেস করে কিছুই জানতে পারলো না, আর এখন মস্তিষ্কে ঘুরপাক খাওয়া প্রশ্নে মাথা নষ্ট হওয়ার উপক্রম। নিজের ব্যর্থতায় মনে মনে নিজেকে হাজারটা গালাগালি দিয়েও শান্ত হচ্ছে না সে। একবার রোলিং চেয়ারে বসে ফ্যানের মতো ঘুরছে, তো একবার টেবিলের উপর বসে ভাবুক চিত্তে পা দুলে যাচ্ছে। আনায়া বাড়ির বড় মেয়ে হলেও ইনায়ের মতো ততটা ম্যাচিউর যে সে নয় তা সে নিজেও জানে। তবে এটা সবার মাঝে থাকলে ততটা প্রকাশ না পেলেও আনায়া যখন একা একা থাকে তখন ওর বাচ্চা ছিল আচরণের বহিঃপ্রকাশই ঘটে, যা বর্তমানে তার মাঝে ঘটেছে। আনায়া নিজের চিন্তাভাবনার পাশাপাশি একটা বিষয় নিয়ে যেমন খুশিও হচ্ছে তেমন বিরক্ত হচ্ছে। তার কাছে একবার মনে হচ্ছে ভিকের প্রিয়ের চাকরিটা
তার জন্য একদম পারফেক্ট হয়েছে। প্রতি মাসে এতগুলো করে টাকা স্যালারি পাবে, অথচ এখানে তার কোনো কাজই নেই। লাইফটা পুরোই প্যারাহীন, চিল মুডে চলে গিয়েছে। তার মাথাতেও আসেনি যে এমন একটা জবে কোনো কাজকর্ম ছাড়া এতগুলো টাকা স্যালারি পাওয়া যায়। তবে এই বিষয় নিয়ে যতটা খুশি হচ্ছে, তেমনি তার মতো একটু এক্সট্রোভার্ট মেয়ের জন্য বিষয়টি অনেক বোরিং। এখন পর্যন্ত আশেপাশে কথা বলার সময় পার করার মতো কাউকে সে পায়নি। সবাই সবার কোনো না কোনো কাজে ব্যস্ত। এভাবে কেউ কাজ ছাড়া চুপচাপ হয়ে বাঁচতে পারে নাকি? আর তার মনেও হয় না এখানে তাকে আদৌ কেউ কিছু করতে দেওয়া হবে। ভিকে না হয় মানুষ নয়, সে দিনের বেলাকেও রাত বানিয়ে দিব্যি ঘন্টার পর ঘন্টা সময় পার করে, কিন্তু সে তো জলযন্ত্র মানুষ। এমন জং ধরে যন্ত্রের মতো পড়ে থাকলে হবে নাকি? এর যে ভালো হয় না তাকে বাড়ি পাঠিয়ে দিক। পরগনি বিড়বিড় করে বলল, চুপ কর গাধি, এখানে তোর কাজ কি সেটা বুঝতে পারছি না, ভালো কথা, কিন্তু অফিসে বসে না থেকে বাড়ি গিয়ে ঘুমালে কি তোর শ্বশুর এসে মাস শেষে স্যালারি দিয়ে যাবে? হ্যাঁ, এর চেয়ে ভালো হবে বাইরে গিয়ে ঘুরে আসি। কথা বলার মতো কাউকে না কাউকে তো পেয়েই যাব। এই ভাবনাতেই আনন্দিত চিত্তে ধপ করে টেবিলে থেকে নেমে বাইরে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বেরিয়ে পড়ল। বদ্ধ রুমটাতে খানিকটা অন্ধকার বানিয়ে নিজের ডেস্কের উপর উল্টো দিকে চেয়ারে বসে নির্বিকারই তার মুখোমুখি সামনে দেয়ালে রাখা একটা বড় কাচের ওয়ালমেটের দিকে নির্বিকারভাবে তাকিয়ে রয়েছে কেনিথ। জিনিসটা কেনিথ যেখানে বসে থাকে ঠিক তার পেছনেই দেয়ালে লাগানো। জিনিসটাকে আর 5টা ওয়ালমেট হিসেবে বলা যাবে না। দেখতে অন্য সব ওয়ালমেটের মতো উপরিভাগে কাচের হলেও ভেতরে কোনো দৃশ্য কিংবা কোনো কারুকাজের ছোঁয়া নেই। জিনিসটা সম্পূর্ণ লাল আর কালো রং মিশ্রণের কাচের আয়তকার সমতল বস্তু। তবে বিষয়টি আর সবার নজরে এলেও এসব নিয়ে কেউ মাথা ঘামায়নি। ভিকে যেমন অস্বাভাবিক, তেমনি তার পছন্দগুলো অস্বাভাবিক হবে, এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? কিন্তু এই জিনিসটার মাঝেও যে ভিকে একখানা রহস্য ঢুকে রেখেছে। ভিকের চোখে একখানা কালো রঙের চশমা। চশমাটা দেখতে অস্বাভাবিক নয়, বরং অন্য সকল চশমার মতো স্বাভাবিক। তবুও একটা বিশেষত্ব রয়েছে, সাথে কানেকশনও রয়েছে ওই অদ্ভুত দেখতে ওয়ালমেটের সাথে। মূলত এই চশমা পরে ওই ওয়ালমেটের দিকে তাকিয়ে ভিকে স্টুডিও কিংবা তার প্রয়োজনীয় আরও সকল কিছুর ভিডিও সে নিজের কেবিনে বসেই দেখে থাকে। অন্য সকলে যদি ওয়ালমেটটাকে খালি চোখে দেখে তবে সে কিছুই বুঝতে পারবে না, কিংবা তার কাছে বিষয়টি সাধারণই মনে হবে, কারণ ভিকের পরনে চশমা ছাড়া ওই ওয়ালমেটের ভেতরে চলতে থাকা কার্যক্রম কেউ দেখতে পারবে না। আর জিনিসটি মূলত কোনো ওয়ালমেট নয়, বরং ওটি একটি মনিটর স্ক্রিন, যাতে বেশিরভাগ সময় কেনিথ অফিসের সিসিটিভির ফুটেজ দেখতে থাকে। অনেকে হয়তো ভাবতেই পারে নিজের অফিসের সিসিটিভির ফুটেজ দেখতে এত কৌশলের কি প্রয়োজন? সত্যি তাই, কিন্তু এইটা কেনিথের আপন মনের এক আজব কৌশল। এই পুরো অফিসের প্রত্যেকে জানে অফিস কিংবা স্টুডিওর কেবিনগুলো বাদে প্রত্যেকটি জায়গাতে সিসিটিভি লাগানো রয়েছে, আর সেগুলোর পর্যবেক্ষণ করার জন্য আলাদা রুমে অনেকগুলো মনিটর সামনে নিযুক্ত রয়েছে আলাদা কর্মী, যেমনটা আর সকল অফিসগুলোতে হয়ে থাকে। কিন্তু তাদের আরও একটি ধারণা হলো এসব ফুটেজ হয়তো কেনিথ কখনোই দেখে না, কিংবা খুব প্রয়োজন ছাড়া দেখতেও যাবে না। এক কথায় কেনিথ পুরো অফিসটাকে স্বাধীন বানিয়ে ফেললেও প্রত্যেকের মাঝে এক মঞ্চ ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যে যা কিছু হয়ে যাক না কেন কেনিথের অগোচরে কিছু করা যাবে না, তাহলে ঘোর বিপদ। অল্প কিছুদিনের অভিজ্ঞতায় প্রত্যেকে অনুধাবন করেছে যে তারা নিয়ম ব্যতীত কেনিথের অগোচরেই যখনই কিছু করতে গিয়েছে তখনই কিভাবে যেন কেনিথ তা সঙ্গে সঙ্গে জেনে গিয়েছে। অথচ কেনিথ নিজের বদ্ধ রুমে বসে নিজের ইচ্ছে মতো সারাক্ষণ এসব নজরদারি করে, কিংবা তার পরবর্তী ফাঁদে জাল বুনতে থাকে। এই মুহূর্তে আনায়ার কোনো কার্যক্রমই তার নজরের অগোচর হলো না, আর খুব মনোযোগের সঙ্গে আনার প্রত্যেকটা কার্যকলাপ লক্ষ্য করলো সে। পরিশেষে শুধু একখানা বাঁকা হাসি দিয়ে নিজের পর্যবেক্ষণের সমাপ্তি ঘটাল। বিকেলবেলা ইনার বাড়ি থেকে বেরিয়েছে নিজের ছোট্ট গ্যাংটার সাথে দেখা করতে। আজ তাদের ছোটখাটো একটা গোল মিটিং বসবে তাদের এলাকার বড় মাঠটায়। সেটা সম্পূর্ণ তাদের নিজেদের দখলে থাকে। সেটা নাকি শহরের একদল কলেজ পড়ুয়া ছেলেটা এসে দখলে নিচ্ছে।
রোজ বিকেল করে নাকি সেই ছেলেগুলো এসে মাঠে ফুটবল ক্রিকেট খেলে, অথচ তাদের এলাকার বাচ্চা কাচ্চাগুলো গেলে সেখানে ঢুকতে দেয় না। ইনায়ের মতে এসব ঘোর অন্যায়। তাদের জিনিস অন্য কেউ দখল করবে, আবার তাদের সেখানে প্রবেশ করতে দিচ্ছে না। এই অন্যায় কিভাবে মানা যায়? এটারই যথাযথ বিচার করতে হবে। তাই আজ মাঠের কাছে তাদের গ্যাংয়ের গোল মিটিং বসেছে। আর এই গ্যাংয়ের লিডার হলো ইনায় নিচে। আর এই গ্যাংয়ের অবশ্য একটা নামও রয়েছে, তা হলো ভিকো। এই নামের উদ্দেশ্য হলো এই গ্যাংয়ের প্রত্যেকটা সদস্য ভিকের অনেক বড় ফ্যান। এক কথায় কেনিথের নাম শুনতেই এরা উষ্টা খেয়ে পড়ে। সেই কারণে ভিকের নামের উদ্দেশ্যে আরেকটু মন মতো করে রেখেছে ভিকো। এছাড়া তাদের বেশিরভাগ আলোচনায় যেমন কেনিথকে নিয়েই হয়, তবে তেমনি অন্যায় হলে কেনিথের মতো তারাও বেপরোয়া হয়ে উঠছে। বড় ছোট দেখার সময় তাদের নেই। এক কথায় কেনিথ যেমন নিজের শত্রুকে মারতে দ্বিধাবোধ করে না, তেমনি তারাও অন্যায়ের সাথে লড়তে বিন্দুমাত্র পরিমাণ আপোস করতে রাজি নয়। আবার এই গ্যাংয়ের সদস্যগুলো আনার সমবয়সী কিংবা তার চেয়েও কেউ কয়েক বছর ছোট, কেউ বড়, সঙ্গে তার সমবয়সী কয়েকটা ছেলে রয়েছে। তবে এখানে মেয়েদের চেয়ে ছেলেদের সংখ্যাটাই বেশি। এই কারণে ইনায়াকে এলাকার লোকেরা সুনজরে একটু কমই দেখে। সবার কাছে ইনায়া মানে দেখতে মাশাল্লাহ, আর আচার আচরণে পুরোই থানি লঙ্কা। তবে বড়দের কাছে ইনায়ার খুব একটা পছন্দের না হলেও সমবয়সী কিংবা ছোটদের কাছে সে নিতান্তই অনেক পছন্দনীয় ব্যক্তি। আর বড়দের অপছন্দের বিষয় নিয়ে ইনায়ারও কখনো কিছু যায় আসে না। তার একটাই কথা, যাদেরটা খাই বা পড়ি না তাদের কথা শুনে কেন নাচতে হবে? আমার সাথে হোক কিংবা যার সাথেই হোক, অন্যায় হলে আমার সাথে সাথে প্রতিবাদ করতে হবে। চুপ করে সহ্য করার মেয়ে তো আমি নই, কিংবা একটাও। তা আমাদের গ্যাংয়ের মূলনীতি নয়। মাঠের মাঝে খুব জোরালোভাবে ফুটবল খেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। একদল আর্জেন্টিনার জার্সি তো আরেক দল ব্রাজিলের জার্সি পরে মাঠে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে মাঠের এক কোনায় গাছের নিচে চুপ করে মনমনা হয়ে বসে রয়েছে অতি সুদর্শন এক যুবক। বয়স তার 18 পেরিয়েছে কিনা সন্দেহ আছে। ফর্সা চেহারা, সাথে মাথায় এক খাঁচা ঝাঁকড়া সিল্কের চুল, দেখতে আধুনিক যুগে টম বয় যাকে বলা হয় আর কি। পরনে কালো প্যান্ট আর ব্রাজিলের জার্সি। তবে তার এমন মনমরা হয়ে বসে থাকাটা তার বন্ধু মহলে কারোর পছন্দ হচ্ছে না। তবে তার মনটা খারাপও যে যথেষ্ট কারণে রয়েছে, সেটাও তো তার বন্ধুরা জানে। এতে অবশ্য তাদের মনটাও কিছুটা খারাপ, কিন্তু এইভাবে খেলতে এসে মনমরা হয়ে বসে থাকার তো কোনো মানে হয় না, তাই না? বিষয়টি নিয়ে কেউ বিরক্ত নয়, বরং তাদের আফসোস হচ্ছে। অমনটা না হলেও পারতো। এরই মাঝে শ্যামবনের একটি ছেলে এসে তার পাশে বসল আর বলল, রোহান, এভাবে প্লিজ মন মরা হয়ে বসে থাকিস না। রোহান ভাইয়ার অ্যাক্সিডেন্ট খবর শুনে আমরা সবাই অনেক কষ্ট পেয়েছি। রেহান ভাই তো সত্যি অনেক ভালো মানুষ, আমরা সকালেই জানি। তুই চিন্তা করিস না, ভাইয়া খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এরই মাঝে দাঁড়িয়ে থাকা আরো দুটো ছেলে এসে রোহানকে বলতে লাগলো, কিন্তু দোস্ত, তুই এভাবে মন খারাপ করে প্লিজ বসে থাকিস না। আমরা তোকে এই অবস্থায় দেখে আরও বেশি কষ্ট পাচ্ছি। তুই প্লিজ আমাদের সাথে খেল। তুই না খেললে আমরা কখনোই জিততে পারবো না। প্লিজ, তুই পারবি আমাদের টিমকে জেতাতে। দোস্ত, চল না খেলা স্টার্ট করি। আজ জিততে না পারলে এই টিম সারা জীবন আমাদের খেপাবে। এমনিতেই তো 7 আপ করতে থাকে। এবার না জিততে পারলে আরও কি বলা স্টার্ট করবে কে জানে। ঠিক আছে, আমি একটু টিউবওয়েল থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসছি। অনেকক্ষণ ধরে বন্ধুদের কথাবার্তাগুলো শোনার পর রোহান কোনো উত্তর দিল না, বরং বন্ধুদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর বলতে শুরু করলাম, ঠিক আছে, আমি একটু টিউবওয়েল থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসছি। রোহানের সম্মতিতে প্রত্যেকে উচ্ছ্বাসে লাফিয়ে উঠল। অন্যদিকে রোহানও হাত মুখ ধোয়ার উদ্দেশ্যে মাঠ থেকে কিছুটা দূরে অবস্থিত টিউবওয়েলের কাছে যেতে লাগলো। সাথে মনে মনে মাঝে নানান চলতে লাগলো প্রশ্ন, নানান চিন্তা। সব চিন্তা তার বড় ভাই রেহানকে নিয়ে। বড় ভাইয়ের এমন অ্যাক্সিডেন্ট কিছুতে সে সহ তার পরিবার মানতে পারছে না। এমনকি তার ভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা এখন পর্যন্ত তার মা এখনো শোনেনি। সে এই খবর জানতে পারলে পরিস্থিতি আরো কোন দিকে যাবে কে জানে। বড় ছেলের
শোকে মা নিজেই অসুস্থ হয়ে যাবে, নয়তো ছেলের কাছে যাওয়ার জন্য পাগলামি করবে। রেহানের এই বিষয়টি ইমন, সে আর তার বাবা জানে, আপাতত আর কেউই এই বিষয় অবগত নয়। অন্যর দিকে বাড়ি থেকে আসার আগেই ইমন তাকে বলেছিল, রেহান আগে থেকে কিছুটা সুস্থ, তুমি যেন বেশি চিন্তা করো না। অথচ তার চিন্তার পাহাড় যেন কমছেই না। প্রথমে তো খেলার জন্য আসতেই চাইছিল না, কিন্তু বন্ধুদের জোরাজুরিতে না এসব পারল না। রোহান নিজের ভাবুক মস্তিষ্ক নিয়ে এগোতে এগোতে হঠাৎই কারোর সাথে ধাক্কা লেগে তার ধ্যান ফেরে। সামনে তাকিয়ে দেখে এক অল্প বয়সী মেয়ে গাছের উপর পড়ে রয়েছে। হঠাৎ করে কি হলো তা বুঝে ওঠার আগে বেটি তড়িৎ বসা থেকে উঠে দাঁড়িয়ে রেহানের মুখোমুখি হলো। আর কিছুক্ষণ রেহানের দিকে বিরক্তি নিয়ে চেহারা নিয়ে তাকিয়ে থাকার পর তার ধীরে ধীরে রাগান্বিত চেহারা পরিণত হলো। তবে রোহান কি বলবে বুঝতে পারছে না। অন্যদিকে মেয়েটা রাগান্বিত সুরে বলতে লাগলো, এই যে হ্যালো, কথা বলতে পারেন না? রোহান কিছু না বলে মেয়েটির কথায় কপাল কুচকাতে মেয়েটা তা দেখে আবার বলতে লাগলো, কথা বলতে না পারলে হ্যাঁ না ইশারায় কিছু তো বলুন, তবে অভিনয় করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কিন্তু আমাকে ধাক্কা মেরে এনার কথা শেষ হওয়ার আগে রোহান বলল, কথা বলতে পারি আমি। রোহানের সামান্য কথাটাও ইনার কাছে হাস্যকর মনে হলো। মুহূর্তে নিজের রাগান্বিত চেহারাটা গায়েব করে মুচকি হেসে কিছুটা তার ছেলের সুরে পড়ল, বাপরে, কথাও বলতে পারেন দেখছি। রোহান আবারও নিজের শির কুচকাল। মেয়েটির কথাবার্তা তার কোনো কেন যেন পছন্দ হচ্ছে না। সে একটু চঞ্চল স্বভাবের ছেলে হলেও এই মেয়েটা তার অদ্ভুত লাগছে। কেমন যেন মাস্তান টাইপের ভাব আছে, অথচ চেহারা কি সুন্দর, খুব বেমানান লাগছে তাকে। এদিকে রোহানের প্রিয় কুচকানো দেখে ইনার বুকে হাত গুজে ভাব নিয়ে বলতে লাগলো, আমাকে ধাক্কা মেরে ফেলে দিলেন কেন এটা বলেন? মেয়ে দেখে ধাক্কা মারতে ইচ্ছে করে নাকি? ভুল করে মারলে তো নিশ্চয়ই সরি বলতেন, তা তো বললেন না। ইনার কথাগুলো শুনে রোহান মনে মনে ভাবল, আমি তো নিজের ইচ্ছে মতোই হাঁটছিলাম, তাহলে আমি কখন ধাক্কা মারলাম? আমি ধাক্কা মেরেছি নাকি? ইনা অবাকের সুরে পড়ল, আপনার মাথায় সমস্যা আছে নাকি? থাকলে বলতে পারেন, পাগল ভেবে মাফ করে দেব। এবার রোহানের সব চিন্তা ভাবনা উবে গিয়ে মেজাজি খারাপ হলো। মনে মনে ভাবল, এই মেয়ে বেশি কথা বলে। এই ভেবে ইনার দিকে বিরক্তি নিয়ে তাকাতেই ইনা আবার বলল, ধাক্কাটা আপনিই মেরেছেন। আমি ধাক্কা দিলে মাটিতে নিশ্চয়ই আপনি পড়ে থাকতেন, আমি নই। ইনার কথা রোহানের মস্তিষ্কে পৌঁছতে রোহান নরম সুরে বলল, ও তাহলে সরি। ইনা চোখ কুচকে রোহানের কাছে মুখটা কিছুটা এগিয়ে নিয়ে কিছুক্ষণ দেখে আর মাথাটা পেছনে নিয়ে এসে বলল, ইটস ওকে। আপনাকে দেখে পাগল তো মনে হচ্ছে না, তবে নেক্সট টাইম ভুল করলে নিজের দোষ ঢাকার চেষ্টা না করে সরাসরি সরি বলে দেবেন। নিজের ভুল স্বীকার করা খারাপ কিছু না। আর নেক্সট টাইম যদি কখনো মনে হয় আপনি এসব ইচ্ছে করেন, তাহলে একেবারে উত্তম মাধ্যম দিয়ে ছাড়ব। এখন আসি, তবে ভালো থাকবেন। ইনার শেষের কথাটা স্পষ্ট হুমকিতে শুনে রোহান মুচকি হেসে কেসে উঠল, মিস, আমি আপনার বয়সে হয়তো বড় হব। তো বড় ছোট কিছু মানব না। অন্যায় করলে আর কেউ ছেড়ে দিলেও এই ইরা ছাড়বে না। ইনা হুমকি স্বরূপ কথা শেষ করে চলে যেতে লাগলেই পেছন থেকে রোহান পিড়পিড় করে বলল, মারাত্মক, তবে পিচ্চির নাম চেহারা দুটাই সুন্দর, ইরা। এই বলে মুচকি হাসলো রোহান। তবে তার হাসি কিংবা বিড়বিড় করে বলা কোনো কথা ইনার শোনার সময় হলো না। সে চলল তার গুরুত্বপূর্ণ গোল মিটিংয়ে বসল। মুহূর্তে আবারও চেনা পরিচিত এক বড় যুদ্ধ হয়ে গেল। ইনা নিজের গোল মিটিং শেষ করে দলবল নিয়ে রোহানদের চলন্ত খেলার মাঝে গিয়ে খেলা থামিয়ে দেয়। ইনারা প্রথমে ভালো করে বললেও রোহানের কিছু বন্ধু তাদের কথা মানতে নারাজ। তারা এখান থেকে কিছুতেই সইবে না। অন্যদিকে ইনায়াও শপথ নিয়েছে এদের এখান থেকে না সরিয়ে সেও যাবে না। নিজেদের অধিকার নিজেরাই বুঝে নিতে হবে। এক কথায় দুই কথায় দুই দলের মাঝে কথা কাটাকাটি ঝগড়া থেকে শুরু করে এক পর্যায়ে ইট পাটকেল ছোড়াছুড়িতে রূপান্তরিত হয়। কেউ মাথায় আঘাত পায় তো কেউ হাতে পায়, তবে থামতে কেউ রাজি না। এক পর্যায়ে এলাকার লোকজন এসে দুপক্ষকে থামিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। আর এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কাল
হবে তা জানিয়ে দেওয়া হয়। এদিকে ইনার গ্যাংয়ের মাঝে চলছে অসমাপ্ত যুদ্ধের জ্বলন্ত আগুন। অন্যদিকে আজকের অসমাপ্ত ম্যাচের জন্য রেহানের প্রত্যেকটা বন্ধু রেগে আগুন হয়ে গিয়েছে। তবে রেহানের মাঝে কোনো হেলদোল নেই। শুরু থেকে শেষ পর্যন্ত তার নজর ছিল ইনায়ের উপর। তার কাছে ইনায় মেয়েটা একটা বিস্ময়কর বিষয় হিসেবে দাঁড়িয়েছে। মেয়েটা অদ্ভুত, সত্যি অদ্ভুত, এক অদ্ভুত সুন্দর। আনিয়া নিজের রুম থেকে বেরিয়ে অফিসের আশপাশটা ধীরে ধীরে ঘুরে ঘুরে দেখছিল। উদ্দেশ্য তার কারোর সাথে বন্ধুত্ব তৈরি করে কথা গল্প আলাপের চেষ্টা হলেও নিজের রুম থেকে বের হওয়ার পর আর মনে হচ্ছে না এমন কিছু হবে আজ। আনিয়া হতাশ আশেপাশে তাকিয়ে দেখলো সবাই সবার মতো কাছে প্রচন্ড ব্যস্ত। দুনিয়া উল্টে গেলেও তাদের কাজ ছাড়া যাবে না। তার সাথে কথা বলা বিন্দু পরিমাণ সময় কারো হবে কিনা সন্দেহ আছে। আনিয়া মনে মনে কয়েকবার রেহানের কথা ভাবলো। একটু আগে ইমনের কাছ থেকে খবর নিয়েছে যে রেহান আগের থেকে অনেকটা সুস্থ। আশা করেছে খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে যাবে। খবরটা শোনা মাত্র সে যতটা খুশি হয়েছিল ঠিক এখন ততটাই মন খারাপ হচ্ছে। এমন একটা পরিবেশে এসে এসে পড়ে গিয়েছে ভেবে তবে মনে মনে নিজেকে সান্ত্বনা দিল। ফ্যামিলির জন্য জীবনে আরো অনেক বেশি স্যাক্রিফাইস করতে হবে, সেখানে আর এমন কি, নিজেকে মানিয়ে নেয়া। আনায়া মনে মনে কথাটুকু বলে আনায়া মুচকি হেসে নিজের কেবিনে ফিরে যেতে চাইলে পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। মিস আনায়া। আনায়া পেছনে ফিরে তাকাতে দেখলো একটা সুদর্শন পুরুষের পাশাপাশি তার চেয়েও হয়তো কিছুটা বয়সের বড় একজন মেয়ে দাঁড়িয়ে রয়েছে। দুজনের হাতে ধোয়া ওঠা কফির কাপ। ছেলেটির মুখে মুচকি হাসি থাকলো। মেয়েটা কেমন যেন গম্ভীর চোখে আনাকে দেখছে। আনা মুচকি হেসে ছেলেটির উদ্দেশ্যে বলল, জি আপনি? যাক, ভুল বলনি, আমি আয়াস আর ও রুহি। তুমি কফি নেবে? তোমার জন্য এনেছি। হুট করে আনায়াকে ছেলেটি তুমি বল। আনায়া কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেও বিষয়টিকে স্বাভাবিকভাবেই নেয়। আনায়ার কফির কাপটা হাতে নিল। এরই মাঝে আয়াস আবারও বলতে লাগলো, বয়সে ছোট হবে তাই তুমিই বললাম, কিছু মনে করো না। তবে এই বয়সে ভিকে স্যারের বিয়ে হয়েছ, সত্যি কংগ্রেচুলেশন। থ্যাঙ্কস। আনায়া মুচকি হেসে কথা শেষ করার সাথে সাথে কফি দিতে থাকা রুহি প্রেসিডেন্ট ছিঁড়ে পড়ল। যোগ্যতায় তো আর হতে পারেনি, নিশ্চয়ই ইমন ভাই কোনো ব্যবস্থা করেছে, ওকে এই পজিশনে বসিয়েছে। যোগ্য জায়গায় অযোগ্য লোক। রুহির এমন কথা শুনে আনায়া কিছুটা অবাক হলো। অপরিচিত ব্যক্তির মুখে এমন কথা তো মানে না। এই মেয়েটাকে তার প্রথমেই মনে হয়েছিল মেয়েটা একটু অদ্ভুত, তবে তার সাথে এমন বিহেভ করা মানে কি? আসলে ভিকের বিয়ে যে আনায়া হয়েছে এটা শোনার পর থেকেই তার আনায়াকে সহ্য হচ্ছে না। সে আনায়ার পূর্ব পরিচিত নয়, তবে ভিকের বিয়ে হওয়ার তীব্র ইচ্ছে রুহির ছিল। ভিকের প্রতি অন্যান্য মেয়েদের প্রতিও রুহির যথেষ্ট ফিলিংস কাজ করে। এমনকি তার ভিকেকে নিয়ে পাগলামি করতে গিয়ে স্বয়ং ভিকের কাছ থেকেও একবার ওয়ার্নিং পেয়েছে সে। অন্যদিকে আনায়ার প্রতি রাগের আরেকটা কারণ হলো এতদিন পর্যন্ত ভিকের সব বিয়ে ছেলে হলেও এই প্রথম কোনো মেয়ে আনায়ার বিয়ে হয়েছে, তাও আবার রুহি চিন্তা মতে আনায়ার মতো একজন এই বিষয় স্কিললেস মেয়ে। এটা নিশ্চয়ই তার কাছে সহজে মেনে নেওয়ার মতো কিছু নয়। তবে তার পছন্দ করা কিংবা ফিলিংসটা একপাক্ষিক নয়, বরং যে কোনো সুদর্শনের প্রতি তার মন আটকে যায়। যেমন এই মুহূর্তে আয়েশের আনায়ার সাথে কথা বলা কোনো কিছুই তার পছন্দ হচ্ছে না। অন্যদিকে রুহির স্বভাব সম্পর্কে আয়েশও জানে, এমনকি স্টুডিওর কম বেশি সবাই প্রত্যেকেই জানে রুহির কোন স্বভাবের মেয়ে। তাই বিষয়টিকে ঘুরিয়ে দিতে আয়াস আনায়ার সাথে নানা বিষয়ে গল্প আলাপ করতে লাগলো। আনায়ার কাছে বিষয়টি ভালো লাগলো না, সাথে আয়াসকেও তার যথেষ্ট ফ্রেন্ডলি আর ভদ্র মনে হলো। এরই মাঝে চুপচাপ কফি খেতে খেতে রুহি এক শয়তানি করতে গিয়ে নিজেই পড়ে গেল ধরা। দুজনের গল্প আলাপ আর সহ্য হচ্ছিল না বিধায় এখানে থাকাটাও সে অহেতুকই মনে করেছিল। তাই যাওয়ার আগে ভুলবশত আনায়াকে ল্যাং মেরে ফেলে দেওয়ার চেষ্টা করতে ভুলবশত আনায়া পড়ে না গিয়ে আনায়ার হাতের আধখানা কফিটুকু রুহির জামার এক পাশে পড়ে যায়। কফি ততটা গরম ছিল না, তবে ড্রেস নষ্ট হয়ে যাওয়ায় রুহি অনেক বেশি রেগে যায়। সাথে পরিস্থিতিও নেয় এক ভিন্ন রূপ। অন্যদিকে আনায়া বুঝতেই পারল না
তার সাথে এই মুহূর্তে হলোটা কি? রুহি চোখ গরম করে রেগে মেগে আনায়াকে বলল, হোয়াট দ্য হেল, এই মেয়ে চোখে দেখো না, চোখ অন্ধ নাকি? এটা কি করতে তুমি? আনায়া বুঝতে পারছে না সে কি বলবে। সে তো প্রথম থেকে এক জায়গাতে দাঁড়িয়েছে, উল্টো তো এই রুহি তাকে ধাক্কা দিয়েছে এমনটাই মনে হলো। আনার কিছু বলছে না দেখে রুহি আবারও কিছু বলতে গেলে পাশ থেকে আয়াস তাকে থামিয়ে দিয়ে বলে, চুপ থাক রুহি, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। ও তোকে ইচ্ছে করে মারতে যাবে নাকি? বিষয়টিকে নিয়ে আর সিন ক্রিয়েট করিস না।